হ্যালো এভরিওয়ান, পাথরকুচি 2.2 ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব টিআরবিটির সামনে যেসব চ্যালেঞ্জ আছে এবং আমাদের স্টেপ কী কী হবে সেই বিষয়গুলো নিয়ে। প্রত্যেকটা টপিককে আমি এখানে হাইলাইট করব। কী কী টপিকগুলো একটু আলোচনা করার বিষয়, যে প্রেজেন্ট কন্ডিশন ইন ফ্রন্ট অফ টিআরবিটি, রিজন কেন, কেজ অন নট, অপিনিয়ন অফ সোসাইটি, SC/ST রিজার্ভেশন, হোয়াট নেক্সট, কী করা দরকার আমাদের, সব কিছুই এই ভিডিওতে আলোচনা করব। কতটুকু লেন্থ হবে জানি না, শুনুন বিষয়টি। প্রেজেন্ট কন্ডিশন ইন ফ্রন্ট অফ টিআরবিটি আমরা দেখেছি যে টিআরবিটির সামনে বর্তমানে ট্যাটের অ্যাসপায়ারেন্টস যারা রয়েছে তারা আন্দোলন শুরু করেছে। উচ্ছৃঙ্খলতা কোনো পক্ষেই কাম্য নয়, সেখানে আমি কোনোরূপে উচ্ছৃঙ্খল পরিবেশ দেখতে পাচ্ছি না, কিন্তু তাদের যে দাবি দেওয়া গণতান্ত্রিক উপায়ে আদায় করার জন্য যে প্রসেসটা তারা মেনটেন করছে। রিজন কি, কেন এই বিষয়গুলো করা হচ্ছে, যে টিআরবিটির সামনে তারা দাঁড়িয়ে রয়েছে। কিছুদিন আগে ফাইনাল আনসার কি পাবলিশড হয়েছিল। ওই ফাইনাল আনসার কি পাবলিশডের পরও টিআরবিটির যে আনসার শিট রয়েছে সেখানে কিছু ভুলভ্রান্তি রয়েছে অ্যাকর্ডিং টু অ্যাসপাইরেন্টস। এবং আমি এটাও দেখেছি, এবার আমার পার্সোনাল ওপিনিয়ন বলি, এমন কিছু কোশ্চেন রয়েছে যেগুলো প্রিভিয়াস ইয়ারে ট্যাট 1 স্পেশালি প্রিভিয়াস ইয়ারে এক ধরনের উত্তর ছিল এবং এই বছর সেটা চেঞ্জ করে দিয়েছে। এখন কোনো ক্যান্ডিডেট যদি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন লক করে নেয় বা এটা যদি ওরা ভেবে নেয়, তাহলে সেখানে যদি আনসারের গড়বড় হয় তো 1-2 নাম্বার এদিকে ছিটকে যায়। এবার 1-2 নাম্বারের ভ্যালু কি আমি বলি, 65 পর্যন্ত আমরা যদি পরীক্ষা দিই নর্মালি আমাদের জেনারেল নলেজ খাটিয়ে পাওয়া যায় 65। এই 65-এর পরে এক একটা নাম্বার পেতে আমাদের প্রত্যেকেরই কষ্ট হয়। প্রত্যেকটা স্টুডেন্ট জানে এক এক নাম্বারের ঘাম কত, এবং প্রত্যেকটা স্টুডেন্ট নয়, আমাদের অভিভাবক এবং টিআরবিটি নিজেই জানে। টিআরবিটি এত বড় একটি বোর্ড, টিচার রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা, এত বড় একটি বোর্ড, তারাও জানে যে এক একটি নাম্বার পেতে 65-এর পরে কতটা অসুবিধার সম্মুখীন হতে হয়। তো এই বিষয়গুলির কারণে স্টুডেন্টরা টিআরবিটির সামনে আন্দোলনে নেমেছে। এবার আন্দোলনটা সুশৃঙ্খলতা বজায় রয়েছে কিনা সেটা প্যারেন্টসরা ভালো জানবে। বিষয়টা আমরাও দেখেছি, এখনো পর্যন্ত গণতান্ত্রিক উপায়ে তারা সব কিছু করছে। বিভিন্ন রাজনৈতিক দল এখানে ইনভলভ হওয়ার চেষ্টা করেছে, শুনেছি কিছু ডেপুটেশনও এখানে গিয়েছে। প্রপার রিসোর্স নেই, যারা এই সঙ্গে টোটালি আন্দোলনটার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত রয়েছেন তারা জানবে। এবার আমাদের মনে একটা কোয়েশ্চেন আসে যে যারা পাস করেছে কেস হবে কি না, কেস হবে কি না যদি প্রশ্নের মধ্যে ভুলভ্রান্তি বেশি থেকে থাকে বা মনে হয় যে অ্যাসপায়ারেন্টসের যে কোনো ধরনের ত্রুটি এখানে দেখা যাচ্ছে, তো তারা কি করবে সেটা একান্ত তাদের ব্যক্তিগত ব্যাপার। আমি দুতরফার কথা বলি, এখানে কিছু ক্যান্ডিডেট রয়েছে যারা পাস হয়ে গেছে, আবার কিছু ক্যান্ডিডেট রয়েছে যারা 1-2-3 নাম্বার এরকম পেছনে রয়েছে। 4-5 নাম্বার আমি গুনছি না, কারণ 4-5 নাম্বার এনাফ নাম্বার, ওটা অনেক দূরের নাম্বার, সহজ হিসাব অনেক দূরের নাম্বার 4-5 নাম্বার, 3 পর্যন্ত ঠিক আছে। তো এবার তারা যদি মনে করে যে আমাদের সঙ্গে আমরা সঠিক আনসার কি পাইনি, আমাদের সঙ্গে ন্যায় বিচার হয়নি, বা যে আনসারগুলো হওয়ার কথা সেগুলো যদি অথেন্টিক প্রুফ থাকে, তারা এবার কি করবে সেটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার। এবার এই কেস যদি হয় তাহলে কি হবে? একে তো পরীক্ষা নিয়মিত হচ্ছে না। 2015 সালে প্রথম পরীক্ষা হয়েছিল, 15-16 একবার, 17-তে একবার, 18-তে দুবার, 19-এ রিল্যাক্সেশনের ট্যাটটা হয়েছিল 19-এ, এরপর 21-এ হয়েছে, এরপর 21-এর পর হয়ে গেছে 22-এ ডিসেম্বরের পর একদম সরাসরি 24-এ। অর্থাৎ আমরা যদি দেখি, 24-এ নয় 25-এ, 22-এ ডিসেম্বর হয়েছিল, এখন এইবার 25 হয়েছে। আমরা যদি দেখি প্রত্যেক বছর দুবার করে ট্যাট হওয়ার কথা, সে বিষয়টাও মেনটেন হচ্ছে না। দ্বিতীয়ত, নিয়োগ প্রক্রিয়া ভীষণ রকমের স্লো। গতবার যারা পাশ করেছে তারা এইবার পেতে পেতে প্রায় 2.5 বছর কেটে গেছে। এই রিসেন্টলি তাদের পোস্ট এসছে, 16 তারিখ জয়েনিং আছে এবং 17 তারিখ তারা স্কুলে জয়েন করবে। 2-2.5 বছর সময় নিয়ে তারপর রিক্রুট করা হচ্ছে। তার মাঝখানে যদি কেস হয় বা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়, এখন
এই প্রসেসটা লেন্দি হয়ে যাবে। এবার কেস কেস করে যারা খুব বেশি লাফাচ্ছে যারা, মানে যারা অথেন্টিক নলেজ আছে ভালো, কিন্তু যারা বেশি লাফাচ্ছে, না বুঝেই কথায় কথায় কেস বলে দিচ্ছে, তারা আসলে আমার মনে হয় অনেক দূরে রয়েছে পার্সেন্টেজে। তো কোনো না কোনোভাবে এই প্রসেসটাকে লেন্দি যদি করা যায় সেটা ওরা ভেবে নেবে। যারা অথেন্টিক নলেজ আছে তারা অবশ্যই আপনারা ন্যায় বিচার কিভাবে পেতে পারেন সেটা দেখুন, এবং কেসের ব্যাপারটা আমি সরাসরি মেনশন করলাম যে কি হতে পারে। এবার আরেকটা ব্যাপার আমরা যদি দেখি, অপিনিয়ন অফ সোসাইটি, অর্থাৎ সমাজের মতামত। এবার আন্দোলন হচ্ছে, আন্দোলনে করতে গিয়ে অনেকেই বলছে যে ওরা পাশ করেনি এজন্য উশৃঙ্খল বা এরকম একটা স্টেপ নিচ্ছে। তাছাড়া অপিনিয়ন অফ সোসাইটিতে যদি আমরা ভালোভাবে দেখি, যে তারা সহজ করে বলে দেয় একজন ক্যান্ডিডেটের সঙ্গে 10 জনের তুলনা করে যে এই ক্যান্ডিডেটটা পাশ করেছে, তোরা কেন পাশ করতে পারিসনি। বা ট্যাটের প্রশ্ন সহজ হয়েছে, কাদের জন্য সহজ হয়েছে প্রশ্ন? যারা খুব বেশি পড়াশুনো করে, খুব মারাত্মক রকমের পড়াশোনা করে তাদের জন্য। যারা হঠাৎ করে প্রিপারেশন দিয়ে 65-70 পেয়ে গেছে তাদের জন্য। বাকিদের জন্য ট্যাটের প্রশ্ন, মানে যারা পরিশ্রম করেছে ওই অথেন্টিক লেভেলে সময় অনুযায়ী 4-5 মাস সময় দিয়ে পরিশ্রম করেছে, মানে 1-1.5 বছর নয়, মারাত্মক লেভেলের নয়, তাদের জন্য অবভিয়াসলি কোয়েশ্চেন সহজ হয়েছে, কঠিন হয়েছে। এবার একটা বিষয় আমি মেনশন করি, কোনো বছর, আমার ব্যক্তিগত অভিমত, কোনো বছরই ট্যাটের কোয়েশ্চেন সহজ হয় না। এক্সাম হলে যখন একজন ক্যান্ডিডেট যায় তখন প্রত্যেকটা ক্যান্ডিডেটের কাছে মনে হয় এটা আমার জন্য যুদ্ধ ক্ষেত্র, আমি এখানে যুদ্ধ করতে এসেছি, এবং যুদ্ধ করতে গিয়ে তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। এবং এক্সাম হলের একটা প্রেশার, ওই প্রেশারটা সামাল দিতে সকলেরই কষ্ট হয়, এবং এক্সাম হলের বাইরে চলে আসার পর বিষয়টা অনেক ইজি হয়ে যায়, তখন মনে হয় প্রশ্ন সহজ এসছে। এবার আপনি যারা এভাবে ওপিনিয়ন রাখছেন যে সহজ হয়েছে, আপনি হয়তোবা কোয়ালিফাইড করে ফেলেছেন, আপনি খুব বেশি পড়াশুনো করেন এজন্য, আর না হয় আপনি হঠাৎ করে 65-70 পেয়েছেন তার জন্য, আর না হয় আপনি কিছুই জানেন না এই ব্যাপারে, হয়তোবা এক্সামের হলের প্রেশারটা সহ্যই করেনি। আই এম সরি টু সে। এইবার ওদের ওপিনিয়ন থেকে বাঁচার উপায় কি? ওদের ওপিনিয়ন থেকে বাঁচার উপায় হচ্ছে এখান থেকে নিয়ে এদিক দিয়ে ছেড়ে দিতে হবে। তো ওদের কথায় কান দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার কিছুদিন আমি একটা জিনিস দেখেছি, SC/ST রিজার্ভেশনের কথা। এই কথা, মানে এখানে যদি আমরা কথা বলি যে আমাদের মার্কস হচ্ছে 90, SC/STদের মার্কস হচ্ছে 83, আমাদের ফিস যদি 300 টাকা হয়, ওদের হয় 100 টাকা, 50 টাকা, এই বিষয়গুলো আপনারা মেনশন করছেন সোশ্যাল মিডিয়াতে, কম বেশি এখন আমিও সোশ্যাল মিডিয়া ইউজ করছি। এই যে কথাগুলো বলে আপনার কি লাভ হচ্ছে এখানে? এখন কোনো ধরনের রিফর্ম সম্ভব? এখন কোনো ধরনের রিফর্ম সম্ভব কি না আপনি নিজেই ভাবুন। SC/ST রিজার্ভেশন কি এই নতুন করে চলছে, নাকি আগে থেকেই চলে আসছে, সেটা আপনাদের ভাবা দরকার। আর আপনারা যেটা ইউআর বলে থাকেন, ইউআর এর মধ্যে আপনি যদি ভাবেন শুধুমাত্র SC/ST ছাড়া বাকিদের পোস্ট, এমন নয়। ইউআর মানে হচ্ছে আনরিজার্ভড। যে কোনো মানুষ, যে কোনো ক্যান্ডিডেট, সে পিএইচ হতে পারে, সে SC হতে পারে, সে ST হতে পারে, সে যদি নিজের যোগ্যতা প্রমাণ করে ইউআর মানে এত নাম্বার পেয়ে যায়, তাহলে তাকে আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে রাখতে হয়। তো সেখানে আপনাদের সিট কে নিচ্ছে, বা তার যোগ্যতা, তাদের যে সিট রয়েছে সেখানে আরও একজন ক্যান্ডিডেট ভর্তি হতে পারছে, জেনারেলের সিট কেটে নিচ্ছে, এমন কোনো ব্যাপার নয়। ইউআরের কনসেপ্টই হচ্ছে আনরিজার্ভড, এটা কারোর জন্যই সংরক্ষিত নয়। এখানে যার যোগ্যতা রয়েছে সেই লিস্টে নাম করবে। তবে এই সংরক্ষণটা তো কন্টিনিউ, আজকে ভারতবর্ষে তো নতুন নয়। তো এখানে কারা রিফর্ম করবে? যখন নতুন কোনো বিল আসবে, বিল যখন আইনে পরিণত হবে, তখন রিফর্ম আসবে। এখন শুধু আপনি গিয়ে চিৎকার চেঁচামেচি করবেন, আপনার চিৎকার চেঁচামেচির কারণে SC/ST রিজার্ভেশন যেটা রয়েছে সেখানে রিফর্ম হয়ে যাবে, এমন তো নয়। আশা করি কি বলতে চাইছি সেটা বুঝতে পেরেছেন। এখন আমার বিরুদ্ধে আপনি যুক্তি খাড়া করতে পারবেন, যুক্তি দিয়ে যুক্তি ঢাকা যায়, কিন্তু আপনি কাজটা তো করাতে পারবেন না। আশা করি বুঝতে পেরেছেন। এবার আরেকটা বিষয় মেনশন না করলে নয়, গতকাল মানে
আজকে কত তারিখ? আজকে হচ্ছে 13 তারিখ। গতকাল 12 তারিখ, 12ই জুন, আহমেদাবাদ, গুজরাট, ওখানের যে প্লেন ক্র্যাশ হয়েছিল, প্লেন ক্র্যাশে অনেক মানুষ মারা গেছে। অবশ্যই আমরা সবাই শোকার্ত, কারণ হঠাৎ করে এত বড় লস, এত পরিমাণ লস, এবং এমন একটা ফ্যামিলির কথা জেনেছি যে বিদেশে নিজের ক্যারিয়ার গঠন করছিল এবং তার ওয়াইফ দেশে থেকে ডাক্তার, একজন প্রফেশনাল ডাক্তারও বটে, তো তারা যাচ্ছিল, পুরো পরিবার নষ্ট হয়ে গেছে। এখন এখানে আমাদের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর মানিক শাহ মহোদয় একটা পোস্ট করেছেন। ওই পোস্টের মধ্যে এসটিজিটি ক্যান্ডিডেট যারা রয়েছে, ওই এসটিজিটি ক্যান্ডিডেটরা বিভিন্ন পোস্ট করছে। আচ্ছা, আপনি এটা বলুন, এটা কি একটা আদর্শ জায়গা এসব ধরনের কমেন্ট করার? অন্য কত পোস্ট রয়েছে, এখানে গিয়ে আপনি এসটিজিটি নিয়োগের প্রক্রিয়া শুরু করুন, এই করুন, সেই করুন, এসব বিষয়গুলো মেনশন করে থাকেন। তো ডিপেস্ট কন্ডোলেন্স আমাদের রাজ্যের, যদি বলি রাজ্যের যে প্রকৃত শাসক, প্রকৃত লিখিত নয়, প্রকৃত শাসকের কথাই বলছি, ওই প্রকৃত শাসক আমাদের রাজ্যের রিপ্রেজেন্টেটিভ হিসেবে, তো উনি এই ধরনের কথা বলছেন, আপনি সেখানে এইসব ধরনের কমেন্ট করছেন, এটা মানানসই নয়। হোয়াট নেক্সট? কি করবেন পরে? এখন আপনার নাম্বার যদি ডিস্টেন্স বেশি থাকে, বা আপনার নাম্বারের ডিস্টেন্স বেশি থাকলো না, ধরে নিলাম কোনো ধরনের চেঞ্জই হলো না, তো আপনার কি করতে হবে? গতবারও এমন হয়েছিল, কোনো ধরনের চেঞ্জ আসেনি। গতবারের যে কথা বলছি 2021 নয়, 2022-এরটার কথা বলছি, যারা এইবার পেয়েছে, তো আহামরি চেঞ্জ করা যায়নি ওখানেও। তো আপনাদের করণীয় হচ্ছে আপনারা পড়তে থাকুন, এবং টিআরবিটি যারা রয়েছেন, টিআরবিটির মহোদয়া যারা রয়েছেন, অভিভাবকরা আমাদের রাজ্যের, আপনারা প্লিজ একটু সচেতন হন। কারণ কি, এত বড় একটি বোর্ড, আপনারা আমাদের জন্য এমন জায়গা রাখেন যে আমরা কোশ্চেন অ্যারাইজ করতে পারি আপনাদের বিরুদ্ধে। তো পৃথিবীতে অনেক কনসেপ্ট রয়েছে, অনেক কোশ্চেন রয়েছে। 150 নাম্বারের কোশ্চেনের জন্য ডাউটফুল কোশ্চেনগুলো না করলেও হয়। একটা আদর্শ প্রশ্নপত্রের যে ক্রাইটেরিয়া আমাদের টপিকেও রয়েছে, সিলেবাসেও রয়েছে, ট্যাটের সিলেবাসে, যে একটা আদর্শ প্রশ্নপত্র কিভাবে ক্রিয়েট করতে হয়, তো সেখানেও আমরা বিশ্বস্ততা, রিলায়েবিলিটি বা বিভিন্ন বিষয় মেনশন করা থাকে। তো এইসব বিষয়গুলো টিআরবিটিও দেখবে এবং আগামী দিন আরও দায়িত্বশীল হবে বলে আমরা মনে করি। দায়িত্বশীল মনে করার চাইতেও আপনারা প্লিজ দায়িত্বশীল হন। আমাদের প্রশ্ন করার জায়গা আপনারা রাখবেন না, কারণ আজকে নতুন নয়, ভুলটা আপনারা প্রতিনিয়ত করে যাচ্ছেন, এটা কন্টিনিউ চলছে। তো এই ধরনের ভুল হলে আমাদের কোশ্চেন অ্যারাইজ করার জায়গা তৈরি হয়। আমরা যাতে কোনো ধরনের কোশ্চেন অ্যারাইজ করতে না পারি, বা আমাদের প্রিপারেশনটাও যাতে আমরা স্ট্রং হই, দুদিক থেকেই আমাদের এই পজিটিভ মেসেজটা দেখতে হবে। আশা করি বুঝতে পেরেছেন, প্রত্যেকটা ভাগ স্টেপে আলোচনা করেছি। আর আপনাদের যে ভেরিফিকেশন রিলেটেড, বা কারোর ওয়েস্ট বেঙ্গলে সার্টিফিকেট রয়েছে, বা বিভিন্ন বিষয়, আপনাদের যদি ওয়েটেজ মার্কের কথা, কত লাগবে, কি আসল বিষয়, আপনাদের যদি কোনো ধরনের এরকম প্রবলেম থেকে থাকে, আমি এখনই একটা পোস্ট করব, এই ভিডিওটা আপলোডের পরে একটা কমিউনিটি পোস্ট করব, যে আপনাদের কী ধরনের সমস্যা রয়েছে, সেটার কমেন্ট বক্সটা খালি থাকবে, ওখানে আপনারা কমেন্ট করবেন। ওই কমেন্টগুলো স্ক্রিনশট নিয়ে আমি আলোচনা করব। আশা করি প্রতিটি বিষয় বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং।